তোমরা যারা আমার আগের পর্ব দেখেছো তারা জানো নিশ্চয়ই সিল্ক রুট ছাঙ্গুলে হয়ে আমরা এসে পৌঁছেছি গ্যাংটক শহরে। 4 রাত বাড়ির বাইরে থাকার পর এবার বাড়ি ফেরার পালা। গ্যাংটকে একটা রাত কাটিয়ে সকালবেলায় বেরিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে তোমরা এলে গ্যাংটকে 2 রাত কাটিও, এখানে অনেক সাইট সিন আছে কিন্তু দেখার জন্য। যাই হোক, আবার ব্যাক টু দ্য পথ, কারণ পথই ঠিক করে দেয় আমাদের গন্তব্য। সবার আগে আমি তোমাদের হোস্ট প্রণয়, তোমরা দেখছো রাইডার প্রণয় ব্লগ। গ্যাংটকের বুকে একটা ঝলমলে সকাল, টাইম এখন 9:30 AM। গাড়িতে লাগেজ বাঁধা প্রায় কমপ্লিট। কিছু ভাই উৎসুক হয়ে এগিয়ে এলো আমাদের দিকে ফোন নম্বর নেওয়ার জন্য। ওদের বাড়ি দিল্লি। में आएंगे उधर मेजून। हाँ मेजून में नाम क्या है आपका? जा रहे हैं उधर नहीं जा रहे, ऊपर नहीं जा रहे। फरजान। हाँ जी फरजान। ठीक है। তোমরা সবাই জানো পাহাড় আমাকে কতটা ফ্যাসিনেট করে, তাই যতটা সময় আছি এই পাহাড়ের বুকে বুক ভর্তি অক্সিজেন নিয়ে ফিরবো আমি বেশ কিছু দিনের জন্য। সকাল সকাল মেঘমুক্ত আকাশ আর পাহাড়ের হাতছানির মাঝে আমরা ক্রস করলাম রানীপুল বাজার। বেলা গড়িয়ে অনেকটা হলো, এবার একটু উদরপূর্তি করে নিতে হবে। খিদে পেয়েছে সবারই। ভালো কোনো হোটেল পেলেই দাঁড়াবো কিন্তু আমরা। গ্যাংটক থেকে নেমে এসে দাঁড়িয়েছি হচ্ছে 32 নম্বরে, আর এখানে এখন ব্রেকফাস্ট করব। তো প্রচুর খিদে পাচ্ছিলো, এমনি আজ একটু সকালে উঠতে লেট হয়ে গেছে। তো 32 নম্বরে এসে এই মোটামুটি একটা দোকান ভালো পেয়ে গেছি। তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। দেখলাম কচুরি আছে, সমোসা আছে, মোমো আছে, আর আমরা যেটা খুঁজছিলাম যে রুটি, সাদা রুটি, তো সাদা রুটিটাও পেয়ে গেলাম এখানে। যে সাদা রুটির সঙ্গে সবজি আছে, আলু মটরের সবজি। তো মোটামুটি আমার দেখে তো মনে হলো ভালোই। তো ওটাই এখন ব্রেকফাস্ট করব আমরা। আর হোটেলটাও খুব সুন্দর, পরিষ্কার একদম। রানীপুলটা ছেড়ে এসেই 2-3 কিলোমিটারের মধ্যে পড়বে কিন্তু এই 32 নম্বর। তো তোমরা এদিক থেকে গেলে এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতেই পারো, নো প্রবলেম। এলাকাটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জায়গা। তো সকালে ব্রেকফাস্টে চলে এসছে কিন্তু রুটি, শাক ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে আলু মটর আর টক দই। একদম প্লেন সাদা খাবার, একদম প্লেন সাদা খাবার, কিন্তু সুন্দর। তো এখানে এসে এরকম সুন্দর ব্রেকফাস্ট পাবো কিন্তু ভাবতে পারিনি। এখানে শুধু ওই মোমো, ম্যাগি এসবই চলছিল পাহাড়ের উপর। মোটামুটি একটু ঘরোয়া বাঙালি খাবার পেয়ে গেছি আমরা। তো সঞ্জীও বসে পড়েছে খেতে, কে তাই তো? খুব সুন্দর খাবার, সুন্দর খাবার, বাঙালি খাবার। আর নূর ভাইয়ের তো এটাই দরকার ছিল। খুবই ভালো রুটি পেয়ে গেছি, তার মানে বাড়ির রকম এটা পাবে ভাবতে পারো নি। হ্যাঁ। ভাবছিল যে আজকে হয়তো মোমো ম্যাগি দিয়ে সার্ভাইভ করতে হবে। হ্যাঁ মোমো তো খাবে না, বলছে বলছে আম মোমো নেই খায়। তো ওর তো একটু প্রবলেম আছে ময়দার জিনিসে, ওর একটু রুটি চাওয়াল হলে খুব ভালো হয়। তো যাই হোক, ওর মনের মতো না যে পাওয়া গেছে, এটাই অনেক। তো চলো দেখি একটু ব্রেকফাস্ট করে নিই, শুরু করো। না বলেছিল এই করো। এটা তো মনে হয় ভালোই, খারাপ না। আমি একটা করে নিই বাবা। আমার রেকমেন্ড, দেখতে গেলে 32 নম্বরে দাঁড়াও, যে দোকানটা দেখালাম, ব্রেকফাস্ট করো। বাঙালিদের জন্য ভালো ভালো খাবার, সাদা খাবার আছে।
উদরপূর্তি কমপ্লিট, আর তোমাদের সাথে গল্প করতে কোনো অসুবিধা নেই। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, একটা বেশ ঘরোয়া ঘরোয়া ব্যাপার ছিল। তো যাই হোক, আজকের রুট ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কান থাকুক আমার কথায় আর চোখ থাকুক রাস্তায়। আজকে পাহাড় এক্সপ্লোর করতে করতে নামবো শিলিগুড়ির দিকে। চেষ্টা করব যতটা পারি কলকাতার দিকে এগিয়ে যাওয়ার। মাঝপথে হবে আমাদের ক্যাম্পিং, তারপর সকালে উঠে ফিরবো কলকাতার উদ্দেশ্যে। সাইডের পাহাড়গুলোকে লক্ষ্য করেছো? একটার পর একটা পাহাড় মাথা উঁচু করে জানান দিচ্ছে আমরা আছি কয়েক হাজার বছর ধরে এই পৃথিবীর বুকে। আর এই পাহাড়ের নিচে দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, কোথাও শান্ত, কোথাও কোথাও বা খরস্রোতা। কান পাতলেই আমি কিন্তু স্পষ্ট শুনতে পাই এই পাহাড় আর নদীর বাক্য বিনিময়। তিস্তা বলছে পাহাড়কে, আমি জানি উঁচু তোমার চূড়া, দাঁড়িয়ে থাকো তুমি, সবাই বলে তোমারে তুমি নর্থ বেঙ্গলের রানী। কিন্তু এটা কি জানো, যদি আমি রেগে যাই, ঘর বাড়ি সব গিলে খাই, ছাড়ি না যে তোমাকেও। এটা কি চারটিখানি? সিকিমে এন্টার করার ব্রিজ। ওয়েলকাম টু সিকিম। তো যখন এখান থেকে যাই, ঢোকার সময় এটা অন্ধকার ছিল, তো ভিডিওটা বানাতে পারিনি। তো এখন বেরিয়ে যাচ্ছি সিকিম থেকে। এই হচ্ছে সেই ব্রিজ, সিকিমে ঢোকার তিস্তা ব্রিজ। সুন্দর জায়গা, সুন্দর বিউটিফুল প্লেস। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এইটা হচ্ছে তিস্তা নদী। স্রোতটা লক্ষ্য করো একবার খালি, দারুণ স্রোত কিন্তু। পুরো পাহাড়ের কোলে তিস্তা নদী। এখন অনেক জল কম আছে, যখন জল বেশি থাকে তখন ওই উপরের রাস্তাতে জল উঠে যায়, কিন্তু বিশাল স্রোত। চলো আর দেরি করে লাভ নেই। বেরোতে হবে। সিকিম ব্রিজটা পার করে পাহাড় নদীর ঝগড়া শুনতে শুনতে এসে পৌঁছেছে কিন্তু এবার জঙ্গলে। হ্যাঁ, জঙ্গল, ঠিকই শুনেছ। আমি জঙ্গল, আমি আর বাদ থাকি কেন বলো তোমরা? এই জঙ্গলটা তোমরা পাবে কিন্তু রংপো বাজারের ঠিক কিছুটা আগে। এখানে দাঁড়িয়ে যেও একটু, অদ্ভুত একটা শান্তি আছে এই জঙ্গলের বুকে। হয়তো ভিডিওটা আমার একটু লম্বা হচ্ছে আমি জানি, কিন্তু এই জঙ্গলের বুকে যে রনেসটা আছে সেটা তোমাদেরকে অনুভব করাতে চাই। আশা করি ভালো লাগবে তোমাদেরও। না ভালো লাগলে স্কিপ করে চলে যেও, অসুবিধা নেই। সিকিমকে ছেড়ে অনেক বেরোনোর চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এত সুন্দর সব ল্যান্ডস্কেপ বারে বারে কিন্তু আমাকে আটকাচ্ছে। তো লিংথামটা পার করে আর সিকিম ঢোকার যে ব্রিজটা, ওটা ক্রস করার পরেই রংপো বাজারের ঠিক আগে এরকম একটা জঙ্গল পাবে যদি এই রাস্তায় যাও তোমরা।
এত সুন্দর মায়াবী জঙ্গল, আমার তো মনে হচ্ছে এখানে টেন্ট করি আর এখানেই রয়ে যায় আজকের দিনটা। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ সবাই সবার কর্মজীবনে ব্যস্ত, ফিরতে তো হবেই। তো যতটুকু পারি প্রকৃতির মাঝে সময় কাটাই, আর এখন কাটাচ্ছি। তো বাকি আমার সঙ্গে আরও দুজন আছে, ওরা হয়তো একটু বিরক্ত হচ্ছে, তাই ওদেরকে একটু ফটো তোলায় ব্যস্ত করে দিয়েছি। ওই দূরে ফটো তুলছে ওরা, আর সেই টাইমে আমি কিন্তু একা একা কাটাচ্ছি হচ্ছে এই জঙ্গলে। এই সামনেটাতেই কিন্তু 200 মিটার গেলেই তিস্তা নদী। তো ওদিকটায় বেশ বন জঙ্গল, হয়তো যাওয়ার রাস্তা নেই, না হলে যেতাম। তো দেখি এদিকটা দিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে। এখানে একটা কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানকার স্থানীয় লোকেরা হয়তো কাঠফাট কাটতে আসে জঙ্গলে, কারণ দেখলাম অনেক শুকনো গাছ কিন্তু পড়ে আছে। তো মোটামুটি লোকের যাতায়াত আছে। ওই সামনে হচ্ছে তোমার তিস্তা, পাশে এত সুন্দর একটা ঘন জঙ্গল, আর তার পাশে হচ্ছে তিস্তা। সত্যি কিন্তু আমাদেরকে যেই তৈরি করুক, ভগবান কিংবা আল্লাহ কিংবা জিসাস, সব কিন্তু ঠিকঠাক পরিমাপ করে কিন্তু বানিয়েছে, ঠিক যেটার সঙ্গে যেটার ম্যাচ থাকা দরকার ঠিক সেইভাবেই কিন্তু বানানো। যেমন আমাদেরকে বানিয়েছে দুটো হাত, দুটো পা, চোখ দিয়ে, এবং কিন্তু প্রকৃতিকেও বানিয়েছে জঙ্গলের পাশে পাহাড়ি নদী, তাও আবার এতটা সুন্দর। তো তিস্তায় সেরকম জল নেই, মোটামুটি স্রোত আছে, সেটাই তোমাদেরকে দেখাই। তো আমার কিন্তু এখানে তো যখন এখানটায় ভিজে মনে হচ্ছে যখন জল বাড়ে তখন এখানটায় জল উঠে যায়। এই হচ্ছে তিস্তা বয়ে চলে গেছে, ওই যে দূরে পাহাড় আর এই তিস্তা নদী। তো এখানটায় যদি টেন্ট করে থাকতে পারতাম তো স্বপ্ন পূরণের আরও এক ধাপ হয়তো আমি এগিয়ে যেতাম, কিন্তু এতটাই এখানটায় খাড়া, নিজেটাই নামার কোনো স্কোপ নেই, বা এখানের স্থানীয় প্রশাসন হয়তো তার পারমিশন দেবে না। তো যাই হোক, এই হচ্ছে তিস্তা আর এই হচ্ছে আমি। জীবন কাটাও তোমরাও, যদি পারো একটু আধটু আমার মতো করে, আর যদি পুরো কাটাতে পারো তাহলে তো ভালোই হয়। প্রকৃতি, আমি, আর কেউ নেই, শুধু দুজনে নীরবে কথা বলে চলেছি সব সময়। তো চলো এবার একটু বেরোতে হবে, কারণ নাহলে হয়তো ওরা আরও বিরক্ত হয়ে যাবে। বাই, আবার পরে কথা হবে। একদিকে পাহাড়, তার নিচ দিয়ে বয়ে চলে যাওয়া খরস্রোতা তিস্তা, তার পাশে দাঁড়িয়ে থাকা শাল সেগুনের জঙ্গল। ঠিক যেমন সিনেমার চিত্রনাট্য পরপর সাজানো থাকে, প্রকৃতি এখানে নিজের চিত্রনাট্য নিজে তৈরি করেছে। প্রকৃতির অপরূপ রূপ দেখে আমি তো মুগ্ধ। তোমাদের কেমন লাগলো আমার স্বপ্নের ভেলায় চড়ে প্রকৃতি দর্শন? জানিও কিন্তু কমেন্ট বক্সে।